আপনারা জানতেন, এখন অশোকদা বললেন, বিজয়দা বললেন, উত্তমদা তার আগে বলল। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে কমরেডরা এখানে আক্রান্ত হয়েছে, যারা মার খেয়েছে, যাদের হাত ভাঙা হয়েছে, মাথা ফাটানো হয়েছে, তাদেরকে আপনারা চেনেন, জানেন, তারা আপনাদের এখানকার, তারা আমাদের পার্টির কমরেড। এটা তাদের প্রথম পরিচয় নয়, তাদের প্রথম পরিচয় তারা আপনাদের পাড়ার মানুষ, আপনাদের ঘরের ছেলে। এটা ভালো না খারাপ, এরা মানুষের সুখে দুঃখে থাকে কি থাকে না, তা আমার থেকে ভালো আপনারা জানেন। তাদেরকে মারা হয়েছে, মার খেতে হয়েছে, কিভাবে মারা হয়েছে আপনারা শুনেছেন। আমি তার ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। আমাদের কোন কমরেডের মাথা ফেটে গেছে, কোন কমরেডের হাত ভেঙে দেওয়া হয়েছে, আমি তাই নিয়েও বেশি বর্ণনায় যাচ্ছি না। কারণটা হচ্ছে, দেখুন, আমাদের এই হাত ভাঙা নতুন কিছু নয়। গত 15 বছরে একটা পার্টি ছিল এই মেদিনীপুর জেলায়, এই পশ্চিম মেদিনীপুরে। এখন তার একটা অংশ ঝাড়গ্রাম, এই ঝাড়গ্রামের পাশে বাঁকুড়ায়, পুরুলিয়ায়। এর আগে যে পার্টি ছিল, এরকম আমাদের অনেক কমরেডের অনেক হাত পা ভেঙেছে, আমাদের অনেক পার্টি অফিস ভেঙেছে, এমনকি আমাদের কমরেডদের নাম লেখা অনেক শহীদ বেদি ভেঙেছে এই জেলাগুলোতে। তারপরে আজকে তাকিয়ে দেখুন, সেই পার্টিটাই ভেঙে গেছে। আমাদের তো ভাঙা পার্টি অফিস জুড়ে গেছে, কমরেডদের ভাঙা হাত পা জুড়ে গেছে, কিন্তু মমতা ব্যানার্জির পার্টিটা যে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, ও আর এই জীবনে কোনোদিন ছুটবে না। তাই এই সমস্ত মারধর এগুলো আমরা আগেও দেখেছি, আজকেও দেখছি। আর বলছি, এক মাঘে শীত পালায় না। যারা এই কাজগুলো করছে তাদের নামগুলো খালি পুলিশের খাতায় লেখা হচ্ছে, সেটা বড় কথা নয়। তাদের নামগুলো সিপিআইএম এর খাতাতেও লেখা থাকছে, আজ বাদে কাল ওই খাতাগুলোও খুলবে। এদের কথা শুনলাম যারা আক্রমণ করেছে। 12 তারিখ দুপুর 12টা পর্যন্ত এরা তৃণমূল করত, তারপর এরা সমস্ত পাল্টি খেয়ে এখন ভালো তৃণমূল হয়েছে, বিজেপি হয়েছে। এদেরকে দোষ দিয়ে লাভটা কি আছে? এরা তো পাড়ার ছেঁচড়া। আগে তৃণমূল করতো, এখন বিজেপি করছে, এরা এখন ভালো তৃণমূল হয়েছে। এরা পাড়ার 2 টাকা তৃণমূল নেতা, এদের দোষ। আরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন ভালো তৃণমূল। আগে তৃণমূলের হয়ে মস্তানি করতো, এখন বিজেপি করছে। ওই শুভেন্দু অধিকারী এই মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিল আমাদের 400 কমরেডকে এই পশ্চিমাঞ্চলে খুন করেছিল মাওবাদীদেরকে দিয়ে। আমাদের 400 কমরেডকে খুন করে এই মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিল শুভেন্দু অধিকারী এই মেদিনীপুরের মাটিতে নাকি লাল পতাকা উঠবে না। মেদিনীপুরের মাটিতে লাল পতাকা উঠছে, খালি শুভেন্দু অধিকারী তৃণমূলের পতাকা ফেলে দিয়ে এখন বিজেপির পতাকা নিয়ে মোদী আর অমিত শাহ জুতো পালিশ করছে। লাল পতাকা জায়গায় আছে। এদেরকে আমাদের চেনা আছে, দেখা আছে, কিন্তু এরা পাল্টি খাচ্ছে, বড় কথা নয়। আমি বলছি এই থানার ওসির কথা, কি নাম নাকি তিমির লেট। থানার ওসিকেও বলছি, বাপেরও বাপ থাকে। শুভেন্দু দালালি করছেন তো। 4 মে দুপুর 12টা পর্যন্ত মমতার জুতো পালিশ করতেন, এখন শুভেন্দু দালালি করছেন। মমতা সারা জীবন মুখ্যমন্ত্রী থাকেনি, শুভেন্দু অধিকারীও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে না, কিন্তু আপনাকে পুলিশের চাকরিটা করতে হবে। বাপেরও বাপ থাকে। থানা, এসডিপিও, জেলার পুলিশ সুপার, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের আইজি, ডিআইজি, এখানে গিয়ে গল্প শেষ হয়ে যাচ্ছে না। আজ বাদে কাল আমাদের যে কমরেডরা আক্রান্ত হয়েছে, যাদের হাতে আক্রান্ত হতে হয়েছে, আমাদের কমরেডকে যাদের হাতে মার খেতে হয়েছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার যদি না নিয়েছেন, তাহলে এই গুন্ডাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে তো পরের কথা। আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই ওসিকে কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে উঠবোস করাবো আমরা। এই ওসিকে, এই তিমির লেট আপনাকে বলছি, কত দালালি করবেন শুভেন্দুর করে নিন। এখানকার বিজেপির এমএলএ কথায় কত দালালি করবেন করে নিন। এইখানে যারা এই মস্তানি করেছে, গুন্ডামি করেছে, আর তাদের কথায় আমাদের কমরেডদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। ওদের ওই মিথ্যে মামলার কাগজ আজ বাদে কাল এই শিলাবতী নদীতে ভাসাবো আমরা। আমাদের কমরেডদের নামে যে মিথ্যে মামলা হয়েছে এই শিলাবতী নদীতে, ওই মামলার কাগজ ভাসবে কদিন পরে। কিন্তু আপনাদেরকে বলছি, যদি ব্যবস্থা না নেওয়া হয়েছে, এই ওসির বিরুদ্ধে রিট পিটিশন করে এই ওসিকে নিয়ে গিয়ে কলকাতা হাইকোর্টের উর্দি যদি না খুলিয়েছি, তাহলে ধরে নেব আমরা লাল পতাকা ধরার যোগ্যতা নেই। আমাদের কোন এমএলএ আর কোন মুখ্যমন্ত্রী এসে এই দালালগুলোকে বাঁচায়, তখন দেখবো আমরা। শুভেন্দু অধিকারীর ভরসায় বেশি উঠবেন না। মমতা ব্যানার্জির ভরসা একসময় অনেকে উঠেছিল, তাদের অবস্থা এখন দেখছেন। যারা মমতা ব্যানার্জির ভরসায় বেশি উঠেছিল, তাদের এখন ডানা খাটা চলছে পশ্চিমবাংলায়।
আর মমতা ব্যানার্জির ভাইপো ভারত ছেড়ে উড়ে যাবে বলে এখন আদালতের চক্কর কাটছে। যারা ওই ভাইপোর কথা দাঁড়িয়ে যুবরাজ জিন্দাবাদ করতেন, এই ঘাটালে ঘুরে বেড়াচ্ছেন, ওই ভাইপোকে দেখছেন তখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছুটছে আমেরিকা পালাবে বলে কোর্টের অনুমতি নেওয়ার জন্য। আজ বাদে কাল যদি অনুমতি পেয়ে যায়, ওর পরিবারকে নিয়ে আমেরিকায় পালাবে, ভানাতুয়া দ্বীপে পালাবে, অন্য দেশে পালাবে, জীবনে আর ভারতে ফিরবে না। কিন্তু ওর কথায় যারা রংবাজি করেছে এই মেদিনীপুরে দাঁড়িয়ে, তারা আমেরিকাতেও যেতে পারবে না, আর জাপান ইংল্যান্ডেও যেতে পারবে না। তাদেরকে এই ঘাটালে এই মেদিনীপুরেই থাকতে হবে, আমাদের সামনেই থাকতে হবে তাদেরকে। তাই বলছি, কেউ উস্কে দিলে বেশি উস্কাবেন না। পুলিশের ভরসায় যারা ওড়ে, যখন পুলিশ থাকে না তখন যে তাদের কি অবস্থা হয়, এখন চারদিকে তৃণমূলকে দেখে শিখছেন, কদিন পরে বিজেপিকে দেখেও শিখতে হবে। বেশি না, 2 মাস হয়েছে, 2.5 মাস হয়েছে সরকার এসছে, খবরের কাগজ আর টিভি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। ওরা আপনাদেরকে এই খবর রোজ দেখাবে না, ওরা খবর দেখাবে কোথায় শুভেন্দু অধিকারী আচমকা থানায় ভিজিট করছে, কোথায় ওদের কোন মন্ত্রী গিয়ে তসলিমা নাসরিনের সঙ্গে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, তসলিমা নাসরিনকে ফুলের বুকে দিয়ে অভিনন্দন জানাচ্ছে, ওদের কোথায় কোন এমএলএ গিয়ে সিনেমার প্রিমিয়ারে হিরোইনের সঙ্গে সেলফি তুলছে। মিডিয়া আপনাকে এই সমস্ত ভালো ভালো খবর দেখাবে, কর্পোরেট মিডিয়া, ওদের টাকায় বিক্রি হয়ে যাওয়া মিডিয়া। তার বাইরে বাংলায় অনেক কিছু ঘটছে। গত 2-2.5 মাসে এমন অনেক খেলা হয়ে গেছে যেগুলো মিডিয়া দেখাচ্ছে না মানুষকে। এই সরকার, এই শুভেন্দু অধিকারী সরকার এসে সিদ্ধান্ত ঘোষণা করেছিল সরকারে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যে, কি না সরকারি কর্মচারী যারা আধা সরকারি কর্মচারী আছেন, যারা এমনকি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ান, কলেজে পড়ান, বিভিন্ন সরকারের অংশীদারিত্ব আছে এমন কোম্পানিতে সমবায়ে কাজ করেন, এই সমস্ত সরকারি কর্মচারীরা কেউ নাকি কোন রাজনৈতিক বিষয়ে রাজ্যের সরকারের, কেন্দ্রের সরকারের সমালোচনা করে ফেসবুকে কিছু লিখতে পারবে না, টুইটারে কিছু লিখতে পারবে না, ইনস্টাগ্রামে কিছু বলতে পারবে না। কোনো সাংবাদিক যদি প্রশ্ন করে, কোনো সাংবাদিকের সামনে গিয়ে রাজ্যের সরকার, কেন্দ্রের সরকারের কোনো ভুল নিয়ে কোনো কথা বলতে পারবে না পশ্চিমবাংলার কোনো সরকারি, আধা সরকারি কর্মচারী। আমরা বলেছিলাম তখন এই সরকার মাত্র 7-8 দিন পুরনো, তখন শুভেন্দু অধিকারী সবে 7-8 দিন মুখ্যমন্ত্রী হয়েছে, এই নিয়ম করেছিল। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, গোটা রাজ্য জুড়ে বামপন্থী সরকারি কর্মচারীরা বলেছিল এই কালা আইন আমরা মানব না, এই আইনটাকে যদি, এই ফরমানকে যদি ফেরত না নেওয়া হয়, আমরা গোটা পশ্চিমবাংলায় সরকার অচল করে দেবো, এই সরকারকে চলতে দেব না। 7 দিনের মধ্যে নিজের ফেলা থুতু চাটতে হয়েছে, ওই সার্কুলার ফেরত নিতে হয়েছে। এই মেদিনীপুরে, এই পশ্চিম মেদিনীপুরে অনেক মানুষ আছেন যারা স্কুলে পড়ান, কলেজে পড়ান। এই মেদিনীপুর জেলা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, শিক্ষায় ভারতবর্ষের 1 নম্বর জেলা এই মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুরের সময় থেকে। গত 15 বছরে এখানে এসএসসির পরীক্ষা হয়নি, টেটের পরীক্ষা হয়নি, কিন্তু তার আগে প্রত্যেক বছর টেট, এসএসসির পরীক্ষা হতো। এই মেদিনীপুর জেলায় পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে এমন মানুষজন আছেন যারা সরকারি স্কুলে, সরকারি কলেজে পড়ান। এরকম পরিবার রয়েছে যারা বামফ্রন্ট সরকারের আমলে চাকরি পেয়েছিল। আপনারা জানেন এই শুভেন্দু সরকার এসে 7 দিনের মধ্যে আপনাদের মুখ বন্ধ করতে চেয়েছিল। 24 ঘন্টা ওই সার্কুলারটাকে নি, ও সার্কুলার ওর মুখে ছুঁড়ে মেরে ওই অর্ডার ফেরত দিয়েছিলাম আমরা, আমাদের সরকারি কর্মচারীরা। তারপরে সিদ্ধান্ত নিল যোগা দিবস হবে, যোগাসন করতে হবে নাকি, রেড রোডে বসে যোগাসন করতে হবে। সার্কুলার করে দিল কলকাতা এবং কলকাতা সংলগ্ন সমস্ত সরকারি কর্মচারীকে মোদি এসে নাকি রেড রোডে যোগাসন করবে, সেখানে গিয়ে যোগাসন করতে হবে মোদির সঙ্গে। সমস্ত সরকারি কর্মচারীর হাজিরা বাধ্যতামূলক। আর তার বাইরে যে জেলায় যারা সরকারি কর্মচারী আছে, নিজের নিজের জেলা সদরে গিয়ে যোগা দিবসের কেন্দ্রীয় প্রোগ্রামে সকালবেলা গিয়ে তাদেরকে যোগাসন করতে হবে। বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা আদালতে মামলা করলেন, সরকার আমাকে মাইনে দেয়, আমি সরকারের হয়ে কাজ করি, তার বাইরে আমি যোগাসন করবো না, সাঁতার কাটবো না, বিছানায় বালিশে মাথা রেখে ঘুমাবো, তুমি ঠিক করা কে? তোমার বাপের দায়িত্ব এটা ঠিক করা। হাইকোর্টে মামলা হলো, কলকাতা হাইকোর্ট ডেকে পাঠালো, বিজেপি সরকারের পক্ষ থেকে কোর্টে দাঁড়িয়ে বলা হলো না না, আমরা ওই সার্কুলারটা দিয়েছিলাম যাতে সরকারি কর্মচারীদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমাদের কাউকে কোনো জোর করার উদ্দেশ্য ছিল না। তখন বিচারপতি বললেন যে তো লেখা আছে জোর করছেন আপনারা, সবাই যেতে বাধ্য। তাহলে
বলে না ওটা ভুল করে লিখে দিয়েছি। তখন বলে আদালতে মুচলেখা দিন, আদালতে মুচলেখা দিন যে আপনারা সরকারি কর্মচারীদেরকে আবেদন করতে পারবেন, কাউকে বাধ্য করতে পারবেন না। এদের ঠাকুরদা ছিল সাভারকার, ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিল, আর এদের নাতি পশ্চিমবঙ্গ সরকার বিকাশ বচ্চনের কাছে মুচলেখা দিয়েছে। মুচলেখা দিয়েছে আদালতে, লিখিত মুচলেখা দিয়েছে এই বিজেপি সরকার যে না আমরা আমাদের সার্কুলার ফেরত দিয়ে নিচ্ছি, আমরা কাউকে আসতে বাধ্য করব না। 2 নম্বর গোল খেলো এই সরকার। তারপরে নিয়ম করলো গোটা রাজ্য জুড়ে নাকি স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হবে, ঘোষণা করলো। শুরু হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদেরকে দিয়ে। সরকারি কর্মচারীগুলোকে ভালো পেয়েছে, কথা ছিল ক্ষমতা এসে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে নাকি যাবতীয় বকেয়া ডিএ চুকিয়ে দেবে, যাবতীয় নাকি বকেয়া ডিএ চুকিয়ে দেবে। ডিএ চুকাতে পারলো না এখনো পর্যন্ত, ডিএ দেওয়া শুরু হলো না। তার আগে কখনো বলে যোগাসন করো, কখনো বলে স্মার্ট মিটার বসাও, কখনো বলে ফেসবুক বন্ধ করে দাও। একটা করে সার্কুলার চলে আসছে। বললো সরকারি কর্মচারীরা বাধ্য তাদের প্রত্যেকের বাড়িতে স্মার্ট মিটার বসাতে। আবার আমরা বললাম এর বিরুদ্ধে আদালতে যাব, রাস্তায় বিক্ষোভ হবে, গোটা পশ্চিমবাংলা অচল হবে যদি পশ্চিমবাংলায় স্মার্ট মিটার বসানোর জন্য গাজোয়ারি হয়েছে। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বামপন্থীরা বলেছিল স্মার্ট মিটার বসালে ওরা আন্দোলন করবে। বিধানসভায় দাঁড়িয়ে বলছে মুখ্যমন্ত্রী, বামপন্থীরা বলেছে, সিপিএম বলেছে স্মার্ট মিটার বসালে ওরা আন্দোলন করবে। আমরা বলছি আমরা স্মার্ট মিটার বাধ্যতামূলক করব না। সিপিএম এর হাওয়া বেরিয়ে গেল। তা আমরা জিজ্ঞেস করি শুভেন্দু অধিকারী, আপনি বললেন নাকি স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক আপনি করবেন। সিপিএম বলল যদি আপনি স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেছেন, সিপিএম গোটা রাজ্যে বিক্ষোভে তোলপাড় করে দেবে। তখন আপনি বললেন যে না স্মার্ট মিটার বসানোটা আমি বাধ্যতামূলক করব না। তাহলে হাওয়াটা কার বেরোলো? হাওয়াটা কার বেরোলো দাদা? আপনার বাদলাবাজির কি হলো? 3 নম্বর চড় গেল পশ্চিমবঙ্গ সরকার। 4 নম্বর, এই যে বাজার পাশে তোলা হয়েছে, এই বাজারে যারা দোকান করেন, বাজারে যারা ব্যবসা করেন, এরকম অনেকে হয়তো আমাদের এই মিটিং এ আছেন, পাশে দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে জিজ্ঞেস করছি, ভোটের আগে এখানে বিজেপি আপনাদের ভোট চাইতে আসেনি? বিজেপির যিনি প্রার্থী ছিলেন, বিধায়ক ছিলেন, এই বাজারের মধ্যে ঢুকে গলায় বিজেপির পদ্মফুল লেখা গেরুয়া রঙের উত্তরীয় পরে কপালে তিলক কেটে হাত জোর করে আপনাদের সামনে গিয়ে ভোট চাইনি? গিয়ে বলেনি আপনাদের জন্ম যদি চেয়েছিল তো, চেয়েছিল তো, বলেছিল তো? আবার কি বলেছিল? জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্মফুলে, বলেছিল তো? বলেছিল তো আপনি হিন্দু আমিও হিন্দু, হিন্দুর পার্টিকে ভোট দিন বলেছিল। তখন বলেছিল আপনারা অবৈধ, তখন বলেছিল আপনাদের দোকান অবৈধ, তখন বলেছিল আপনারা বেআইনি দখলদার, বলেছিল? বলেনি তো? হাত জোর করে গিয়ে বলেছিল হিন্দু, হিন্দুর পার্টিকে ভোট দাও। আপনি ভোটের আগে হিন্দু ছিলেন, ভোটের পরে অবৈধ হলেন, ভোটের পরে বেআইনি হলেন। ভোটের আগে গিয়ে বলেছিল 3000 দেব, বলেছিল ভোটের আগে গিয়ে বলেছিল 3000 দেব, ভোটের আগে 3000, ভোটের পরে বুলডোজার, ভোটের পরে আর 3000 এলো না, বুলডোজার চলে এলো। গোটা বাংলা জুড়ে স্টেশন থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, রাস্তার দোকান, গোটা বাংলা জুড়ে ঠিক করলো বাংলায় কোনো হকার থাকবে না, ছোট দোকানদার থাকবে না, ছোট বাজার থাকবে না, খালি বড় বড় শপিং মল থাকবে, আদানি আম্বানি শপিং মল থাকবে। আমরা বলছি যে মানুষ খেটে খাচ্ছেন, আবার ওদের নেতা বলছে দাঁড়িয়ে দোকান না হচ্ছে আমরা আটকেছি, হকার উচ্ছেদ আটকেছি। ওদের নেতা বলছে, ওদের বিধায়ক বলছে, সজল ঘোষ বলছে হকারদের জন্য সিপিএম বেশি চোখের জল ফেলছে। বলছে গরিব হকার, গরিব দোকানদার। হকাররা সবাই গরিব নয়, দোকানদাররা গরিব নয়। এত বছর ব্যবসা করে ওদের অনেক পয়সা হয়েছে, অনেক টাকা হয়েছে, সব হকার দোকানদার বড়লোক হয়ে গেছে। আমরা বলছি আমরা কমিউনিস্ট পার্টি করি। যে মানুষটা হকারি করেন তিনি কোনো চুরি করছেন না, ডাকাতি করছেন না, তিনি তোলাবাজি করছেন না, কাটমানি খাচ্ছেন না, চাকরি বিক্রি করছেন না, বেআইনি বালি বেআইনি গরু পাচার করছেন না, তিনি পরিশ্রম করে দোকান চালিয়ে হকারি করে খাচ্ছেন। যদি হকারি করে দোকান চালিয়ে কোন হকার বড়লোক হয়ে থাকে, বেশ হয়েছে, হকার বড়লোক হয়েছে, সে আরো বড়লোক হবে। আমরা লাল ঝান্ডার পাশে আছি। যে চুরি করে নয়,
যে গদর খাটায় সেই এই সমাজে মাথা উঁচু করে থাকবে, সেই লড়াই আমরা করছি। বেশ হয়েছে, খেটে খাওয়া মানুষ যদি বড় লোক হয়েছে, আমরা গর্বিত সেই হকারের জন্য। তোদের মতো গরুচোর চাকরিচোর গুলো বড় লোক হবে? তোরা যারা তৃণমূলের হয়ে 15 বছর লুটপাট করে এখন বিজেপির পায়ে গিয়ে ভালো তৃণমূল হয়েছিস, তোরা খালি বড় লোক হবি? আর যে গদর খাটিয়ে পরিশ্রম করে খায়, শেষ ভাঙা দোকানের সামনে বসে কপাল চাপড়াবে, মগের মুলুক পেয়েছো? আমরা বলেছিলাম হকার উচ্ছেদ হতে দেবো না। আজকে একটা হকার মানে খালি যিনি বিক্রি করছেন, ব্যবসা করছেন, খালি তার ব্যবসা নয়, খালি হকারের সংসার, তার পরিবার, তার আয়, তার উপার্জনের প্রশ্ন না। আজকে এই ঘাটালে যদি মেদিনীপুরের যে কোনো প্রান্ত থেকে, পাশে পাঁশকুড়া থেকে, কোলাঘাট থেকে কেউ যদি তার কোনো অফিসের কাজে, কোনো সরকারি কোনো কাজে, কোনো ব্যবসার কাজে এখানে আসেন, এখানে এই বাজার আছে বলে, সামনে ছোট ছোট দোকানগুলো আছে বলে, এখানে এসে একজন মানুষ 8 টাকা 10 টাকা এক ভাত চা খেতে পারেন। কোন কাজে এসে দুপুরবেলা ভাত খাওয়ার থাকলে 30 টাকা 40 টাকা দিয়ে পেট ভরে ভাত খেতে পারেন। যেদিন এখানে হকার থাকবে না, সেদিন 8 টাকা 10 টাকা চাও থাকবে না, আর 30 টাকা 40 টাকার পেট ভরা ভাতও থাকবে না। তখন বড় বড় শপিং মলে গিয়ে 50 টাকা চা, 150 টাকা দিয়ে সবজি ভাত খেতে হবে, যেদিন হকার থাকবে না। তাই এই লড়াই খালি যিনি বিক্রি করছেন তার লড়াই নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ। আমরা যে বাজার দোকান করে বেঁচে পড়তে আছি, টিকে আছি, আমরা টিকে আছি আমাদের সমাজে হকার আছে বলে, ছোট দোকানদার, ছোট ব্যবসাদাররা আছে বলে। ওরা বলেছিল গোটা বাংলাকে হকার মুক্ত করে দেবে, খালি করে দেবে। আমরা রেল স্টেশন থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, পাড়ার মোড় থেকে শুরু করে, যেখানে যেখানে ওদের হকার উচ্ছেদের বুলডোজার গেছে, সব জায়গায় আমরা আটকাতে পেরেছি এমন নয়, কিন্তু সব জায়গায় আমরা রুখে দাঁড়িয়েছি। আমাদের গর্ব গোটা বাংলা জুড়ে, কোচবিহার, দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত, এদিকে মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমাঞ্চল জুড়ে, গোটা বাংলা জুড়ে কম করে 500টা জায়গায় গত 3 মাসে আমরা হকার উচ্ছেদ আটকেছি। হকারদেরকে আমরা তুলতে দিইনি। আর যেখানে আমরা জানবেন, যেখানে আমরা উচ্ছেদ আটকাতে পারিনি, সেইখানেও আদালতে মামলা লড়ে ইতিমধ্যে অনেক জায়গায় আমরা দোকানদারদেরকে ফিরিয়ে এনেছি। যেখানে ফেরাতে পারিনি সেখানে ফিরিয়ে আনবো। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই বাজার আজ বাদে কাল আবার বসবে, এই বাজার আজ বাদে কাল আবার বসবে। আপনারা ভরসা রাখুন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা আমাদেরকে ভোট দেননি, আমাদের চোখে কোনো খেটে খাওয়া মানুষ, কে আমাদেরকে ভোট দিলেন, কে আমাদেরকে ভোট দিলেন না, তাদের পরিচয় আলাদা নয়। যারা সৎ পথে ব্যবসা করে এখানে খান, এই দোকান, এই বাজার আইনি পথে আবার বসবে। কোন এমএলএ, কোন এমপি, কোন থানা আইসির বাপের ক্ষমতা হবে না এই মানুষগুলোর ভাত মারা। আমরা আছি শেষ পর্যন্ত এই লড়াইয়ে। সিপিআইএম আছে, কমিউনিস্ট পার্টি আছে। এই প্রতিটা দোকান, প্রতিটা বাজার আবার বসবে। গোটা বাংলা জুড়ে এই হকার উচ্ছেদ আমরা আটকেছি। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হয়েছে সাংবাদিক সম্মেলন করে, আমরা দুর্গাপুজো পর্যন্ত বাংলায় আর হকার উচ্ছেদ করব না। আমরা বলছি খালি এই দুর্গাপুজো পর্যন্ত নয়, এই বিজেপি সরকার যতদিন না নবান্ন থেকে বেরোচ্ছে ততদিন পর্যন্ত এই বাংলায় কোনো হকার উচ্ছেদ হবে না। আর বিজেপি সরকার চলে যাওয়ার পরে বাংলার প্রত্যেকজন হকার যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পাননি, নতুন সরকার এসে আমাদের প্রথম কাজ হবে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে হকারদেরকে স্থায়ী দোকান করে দেওয়া, যাতে কোনোদিন ভবিষ্যতে অন্য কোনো সরকার আসুক, ভবিষ্যতে কালকে অন্য কোনো সরকারও যদি আসে, অন্য কোনো সরকারও যদি আসে, কোন দোকানের দিকে কোন করে খাচ্ছে যে মানুষ, তার ব্যবসার দিকে যেন কোনো সরকারের বুলডোজার পাঠানোর ক্ষমতা না হয়।